بشر يلا. الله يا الله عذب بنا الأعداء ماتت قلوب الناس ماتت بنا المخاض يمكن نسينا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোকা-কোলা যেভাবে ইসরায়েলকে সাহায্য করছে, তেমনি আপনার স্বপ্নের ব্র্যান্ড অ্যাপেল যোগ দিয়েছে ইসরায়েলের সাথে। এই ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন কিভাবে অ্যাপেল ইসরায়েলকে সাহায্য করতেছে। আপনি যদি শোনেন যে অ্যাপলের এই আপেল কিভাবে ফিলিস্তিনিদের রক্তে লাল হয়ে গেছে, তাহলে স্বপ্ন তো দূরের কথা, অ্যাপলের প্রতি আপনার ঘৃণা তৈরি হবে। কেউ যদি ইসরায়েলের জন্য, ইহুদিদের জন্য $10 প্রদান করে, অ্যাপল সেখানে নিজের পক্ষ থেকে আরও $10 যোগ করে। ইসরায়েল যখন গাজায় নারকীয় হত্যাযজ্ঞটা শুরু করলো, তার 2 সপ্তাহের মাথায় অ্যাপল ইসরায়েলে $34.5 মিলিয়ন ডোনেশন করেছে। এই বিবরণটা শোনার পর একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে, ফিলিস্তিনিদের একজন ভাই হিসাবে আপনার মধ্যে কি কোনোদিন আইফোন কেনার অথবা অ্যাপলের কোনো পণ্য কেনার ইচ্ছা আপনার মধ্যে কোনোদিন হবে? অ্যাপলের একটা আইফোন আমাদের অনেকের সারা জীবনের স্বপ্ন, কিন্তু আপনি যদি শোনেন যে অ্যাপলের এই আপেল কিভাবে ফিলিস্তিনিদের রক্তে লাল হয়ে গেছে, তাহলে স্বপ্ন তো দূরের কথা, অ্যাপলের প্রতি আপনার ঘৃণা তৈরি হবে। দর্শক, শুরুতে আমি কয়েকটা দাতব্য প্রতিষ্ঠানের নাম বলতে চাই, যারা ইসরায়েলের দখলদারিত্বে ইসরায়েলি সেনাবাহিনীকে সরাসরি সমর্থন দিচ্ছে এবং অংশগ্রহণ করছে, এবং সেখানে অ্যাপল কিভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে সেটাই আজকে আমরা এখানে প্রমাণ করার চেষ্টা করছি। আপনার মনে থাকার কথা, অ্যাপল যখন তাদের কম্পিউটার 3 এবং মনিটর লঞ্চ করেছিল, তখন অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস তিনি একটি ফান্ড তৈরি করেছিলেন যার নাম ছিল ফ্রেন্ডস অফ আইডিএফ। আইডিএফ এর অর্থ ইসরায়েলি ডিফেন্স ফোর্স। তো স্টিভ জবস যেটি করেছিলেন যে ইসরায়েলের সেনাবাহিনী যারা ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করতে গিয়ে, জমি জমা দখল করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে আহত হচ্ছে, তাদের পুনর্বাসন করা, তাদের চিকিৎসা করার জন্য তিনি সেই ফান্ড তৈরি করেছিলেন যার নাম ছিল ফ্রেন্ডস অফ আইডিএফ। এবং সারা বিশ্বে যে সমস্ত জিওনিস্ট, ইহুদি বা তাদের শুভাকাঙ্ক্ষী যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করা, এবং অ্যাপল, আমরা যারা অ্যাপলের এই ধরনের পণ্য কিনছি, সেই অ্যাপলের লভ্যাংশ থেকেও সেই ফান্ডে অর্থায়ন করে সেগুলো ইসরায়েলি সৈন্যদের পুনর্বাসনে ব্যয় করা, সেই দাতব্য প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফ্রেন্ডস অফ আইডিএফ। দ্বিতীয় যে প্রতিষ্ঠানের নাম বলতে চাই তার নাম হচ্ছে জুইশ ন্যাশনাল ফান্ড। আমি যদি সংক্ষেপে বলি যে বিগত বছরগুলোতে ফিলিস্তিনের যেসব জায়গা ইসরায়েল দখল করেছে, সেখানে 25 কোটি গাছ লাগিয়েছে এই জুইশ ন্যাশনাল ফান্ড। আমি তৃতীয় যে প্রতিষ্ঠানের নাম বলবো তার নাম হচ্ছে ওয়ান ইসরায়েল ফান্ড। এরা যেটা করেছে যে ফিলিস্তিনিদের জমি জমা ইসরায়েলিরা দখল করার পরে সেখানে নতুন করে ইসরায়েলিদের বাড়িঘর নির্মাণের এই সেবাটি এই দাতব্য প্রতিষ্ঠান প্রদান করছে। সোজা কথায় বলতে গেলে ওয়ান ইসরায়েল ফান্ড এই প্রতিষ্ঠান বা এই দাতব্য সংস্থার কাজ হচ্ছে দখলকৃত জমিতে ইসরায়েলি সেটেলার বা দখলদারদেরকে রিয়েল এস্টেট খাতে সেবা প্রদান করা। চতুর্থ যে প্রতিষ্ঠান তার নাম হচ্ছে হায়োভেল। ইসরায়েলের ইহুদিরা যখন প্রথম বিভিন্ন দেশ থেকে ইসরায়েলে এসেছে, ফিলিস্তিনটা দখল করেছে, তখন তারা আসলে ঠিকমতো চাষাবাদ করতে পারতো না। তো হায়োভেলের যে প্রতিষ্ঠাতা এবং তার স্ত্রী, তারা যখন দেখলো এরা আসলে নিজেরা খ্রিস্টান, কিন্তু এরা জিওনিস্টের সমর্থক এবং এরা নিজেরাও এক ধরনের জিওনিস্ট, তো তারা যেটি করেছে যে এই ইহুদিদেরকে কিভাবে দখলকৃত জমিতে চাষাবাদ করতে হবে, কিভাবে সেই দখলকৃত জমিটা আবাদ করতে হবে, কিভাবে সেটাকে সুজলা সুফলা করে গড়ে তুলতে হবে, এই সেবাটা প্রদান করছে হায়োভেল নামের কোম্পানি। তো আমি যে 4টি প্রতিষ্ঠানের নাম বলেছি, ফ্রেন্ডস অফ আইডিএফ, তারপরে জুইশ ন্যাশনাল ফান্ড, ওয়ান ইসরায়েল ফান্ড এবং হায়োভেল, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে, দাতব্য সংস্থাগুলোতে অ্যাপল তারা সরাসরি কিন্তু অর্থায়ন করছে। এবং এখানে আরেকটি যে বিষয়, সেটা হচ্ছে যে ডোনেশন পদ্ধতি, অর্থাৎ অ্যাপলের মাধ্যমে যে সমস্ত দাতব্য প্রতিষ্ঠান ইসরায়েলে অর্থায়ন করে, দখলদারিত্বে অর্থায়ন করে, অ্যাপল সেখানে নিজের ফান্ড থেকে সমান পরিমাণ টাকা যোগ করে। অর্থাৎ কেউ যদি
ইসরায়েলের জন্য, ইহুদিদের জন্য $10 প্রদান করে, অ্যাপল সেখানে নিজের পক্ষ থেকে আরো $10 যোগ করে। কেউ যদি $20 দেয়, অ্যাপল নিজের পক্ষ থেকে আরো $20 দিয়ে তারপরে সেটা ইসরায়েলে পাঠায়, যেটাকে অ্যাপলের ভাষায় ম্যাচিং ডোনেশন অথবা ডাবল ডোনেশন বলা হয়। এবং অ্যাপলের যে সমস্ত কর্মী যারা অ্যাপলের এই ম্যাচিং ডোনেশন বা ডাবল ডোনেশন সিস্টেমের বিরোধিতা করেছে, তাদেরকে অ্যাপল এমন এক কাজ করেছে যে তারা যারা বিরোধিতা করেছে এবং যারা ফিলিস্তিনের সমর্থনে কুফিয়া পড়েছে বা হাতে ব্যাজ পড়েছে বা ব্রেসলেট পড়েছে, তো তাদেরকে ইসরায়েলের সমর্থনকারী এই অ্যাপল যেটি করেছে যে কর্মক্ষেত্রে ডেঞ্জারাস পরিস্থিতি সৃষ্টি করা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অজুহাত দেখিয়ে তাদেরকে অ্যাপল চাকরিচ্যুত করে দিয়েছে। এবং আরও ভয়ঙ্কর যে বিষয়, যে 7 অক্টোবর ইসরায়েল যখন গাজায় নারকীয় হত্যাযজ্ঞটা শুরু করলো, তার 2 সপ্তাহের মাথায় অ্যাপল ইসরায়েলে $34.5 মিলিয়ন ডোনেশন করেছে, যেটা বাংলাদেশি টাকায় 400 কোটি টাকারও বেশি। এবং এটা কিন্তু কোনো গোপন বিষয় না, এটা প্রকাশ্য বিষয়। আমরা এখানে প্রুফগুলো যুক্ত করে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো প্রকাশ্যেই তারা এতগুলো করছে, এর বাইরে গোপনে তারা আরো কি কি করছে সেটা আসলে উভয় পক্ষ প্রকাশ না করলে তো আমাদের পক্ষে জানা কঠিন। এখানে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে ফিলিস্তিনেরও যেসব মানুষ আইফোন ব্যবহার করে বা পৃথিবীতেও অন্য যারা ফিলিস্তিন অ্যাক্টিভিটির সাথে জড়িত, যারা অন্য দেশে বসবাস করেন, আমরা জানি যে আইফোনের সিকিউরিটি সিস্টেম অনেক কঠিন, যেটা আসলে বড় বড় সরকারের গোয়েন্দা সংস্থার পক্ষেও সেই লক ব্রেক করে ভিতরে ঢোকা অনেক কঠিন। কিন্তু অ্যাপল যেহেতু সরাসরি ইসরায়েলকে অর্থায়ন করছে, তাহলে অ্যাপল তাদের যে ফোন, সেই ফোনের সিকিউরিটি সিস্টেম, যেসব ফিলিস্তিনি আইফোন ব্যবহার করছে তাদের ফোনের সিকিউরিটি সিস্টেম ইসরায়েলকে অ্যাপল যে দিয়ে দিচ্ছে না, তার তো কোনো গ্যারান্টি নাই। সোজা কথায় বলতে গেলে আমরা যদি কোকা কোলার কথা বলি বা আমরা যদি অন্যান্য প্রতিষ্ঠানের কথা বলি, মার্কিন প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু ইসরায়েলের সাথে ব্যবসা করছে এবং সেই ব্যবসার লাভের টাকা দিয়ে আসলে ইসরায়েল তার দখলদারিত্ব কার্যক্রম পরিচালনা করছে। কোকা কোলার ক্ষেত্রে যেটি হয়েছিল যে ফিলিস্তিনের দখলকৃত ভূমিতে তারা কারখানা স্থাপন করার কারণে কিন্তু প্রথম কোকা কোলা বয়কটের ডাক এসেছে। কিন্তু অ্যাপল তার অপকর্মে সমস্ত প্রতিষ্ঠানকে ছাড়িয়ে গিয়েছে এবং কোনো রাগ ডাক নয়, কোনো ব্যবসা নয় বা কোনো ভায়া নয়, তারা সরাসরি ইসরায়েলের দাতব্য প্রতিষ্ঠানগুলোতে এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে অর্থায়ন করছে। যে সমস্ত ইসরায়েলি সৈন্য ফিলিস্তিনিদের সাথে যুদ্ধ করতে গিয়ে আহত হচ্ছে, অ্যাপল তাদেরকে পুনর্বাসন করছে। ফিলিস্তিনিদের জমি জমা দখল করার পরে সেখানে নতুন করে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে অ্যাপল অর্থায়ন করছে। ফিলিস্তিনিদের জমি জমা দখল করার পর সেখানে যাতে তাদের কোনো নাম নিশানাও না থাকে, এই জন্য সেখানে বড় বড় কোটি কোটি গাছ রোপণ করার ক্ষেত্রেও অ্যাপল সেখানে অর্থায়ন করছে। এভাবে অ্যাপল আমাদের চোখের সামনে, আমরা যেই টাকা দিয়ে আইফোন কিনছি, আমরা যে টাকা দিয়ে আইপ্যাড কিনছি, আমাদের টাকা থেকে অ্যাপল সরাসরি ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বে অর্থায়ন করছে। কাজেই এখন এখানে কিন্তু এই প্রশ্নটি তৈরি হয়েছে। আমরা অনেকেই বলতে পারি যে আমরা তো অনেকে আইফোন কেনার সামর্থ্য রাখি না, এখানে বয়কটের প্রসঙ্গ আসবে কোত্থেকে। দেখেন, আমি একটা শেষ কথা বলি যে একটা হচ্ছে আপনি কিনতে পারছেন না, আপনার সামর্থ্য নাই, আরেকটা হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি কিনছেন না, আর শেষ আরেকটা হচ্ছে যে কখনো সামর্থ্য হলেও আপনি কিনবেন না। আমার আপনার অনেকের হয়তো এই মুহূর্তে কেনার সামর্থ্য নাই, কিন্তু আমাদের অনেকের মনের মধ্যে একটা আইফোনের মালিক হওয়ার স্বপ্ন কিন্তু আছে। কিন্তু আমরা এখন যে বিবরণটা শোনালাম, অ্যাপল যেভাবে এই অপকর্মগুলো করেছে এবং এখনও করছে, এই বিবরণটা শোনার পর একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে, ফিলিস্তিনিদের একজন ভাই হিসাবে আপনার মধ্যে কি কোনোদিন আইফোন কেনার অথবা অ্যাপলের কোনো পণ্য কেনার ইচ্ছা আপনার মধ্যে কোনোদিন হবে? আশা করি হবে না। কারণ অ্যাপলের যে আপেল, সেটা আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের রক্তে কিন্তু লাল হয়ে গেছে। কাজেই সেই অ্যাপলকে বয়কট করা, সেই অ্যাপলকে ঘৃণা করা এবং সেই ঘৃণার কথা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অ্যাপলের এই অপকর্মের কথা সবাইকে জানিয়ে দেওয়া, সর্বতোভাবে বয়কট করা একজন সচেতন মুসলিম হিসাবে আমার আপনার সবার দায়িত্ব।